কখনো কি ভেবেছেন আপনি যাকে চেনেন, ভালোবাসেন, তার মুখের পেছনে লুকিয়ে থাকতে পারে একটা যান্ত্রিক চেহারা? আমাদের চোখ কি সত্যিই সব দেখে, নাকি আমাদের স্মৃতি, আমাদের বিশ্বাস সবই হ্যাক হয়ে যাচ্ছে প্রযুক্তির নিঃশব্দ জালে? আজকের গল্পটা ঠিক সেরকমই এক জগতের দরজা খুলে দেবে। এখানে মানুষ আর যন্ত্রের ভেদরেখা ঝাপসা, আর পরিচিতি একজন, হয়তো আদেও সে সেই মানুষটা নয়। তাহলে চলুন ডুব দিই এই রোমহর্ষক রহস্যে। সে কি সত্যি সেই মানুষ, নাকি তার নিখুঁত এক প্রতিলিপি? কলকাতার জুন মাস মানেই গরমে গা হাঁসফাঁস করা, কিন্তু সেই দিন সন্ধ্যাটা ছিল একটু আলাদা। গরমও ছিল, ক্লান্তিও ছিল, কিন্তু মাথার ভেতর চলছিল শুধু একটাই চিন্তা: শ্রেয়স কেমন আছে? শ্রেয়স সেন, প্রণব সেনের ছেলে, আমার ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল, একসাথে ক্লাস ফাঁকি দেওয়া, আর তারপর ধীরে ধীরে আলাদা হয়ে যাওয়া। ও পড়তে চলে গেল বিদেশে, আর আমি পড়লাম সাংবাদিকতা। তারপর গেছিলাম চ্যানেল ওয়ানে ইনভেস্টিগেটিভ রিপোর্টার হয়ে। এখন আমি তথ্য বিশ্লেষক, ডেটা খুঁজি, ট্র্যাক করি, ফুটেজ ঘাঁটি, তারপর বের করি কোনটা সত্যি। শ্রেয়সের জন্মদিনের দাওয়াত এলো হঠাৎ। অনেক দিন পর ওর সাথে দেখা হয়ে ভেবে একটা উত্তেজনা অনুভব করলাম, কিন্তু পার্টিতে গিয়ে যা দেখলাম সেটা মাথা ঠিক রাখার মতন নয়। জন্মদিনের পার্টি ছিল ঝাঁ চকচকে, লাউড, সব বড়লোক ছেলেমেয়েদের আনাগোনা, একের পর এক ককটেল গ্লাস আর ডিজুতে ইডিএম চলছে। কিন্তু আমার চোখ আটকালো শ্রেয়সের উপরে। ও এক কোণে দাঁড়িয়েছিল, ধূসর রঙের এক স্যুট পরে, কাঁচের গ্লাস হাতে, কিন্তু মুখে এক ফোঁটাও হাসি নেই। আগে যেমন প্রাণচঞ্চল হাসি খুশি ছেলে ছিল, আজকে দেখলাম একদম উল্টো, যেন একদম প্রোগ্রাম করা রোবটের মতো ঠান্ডা। আমি এগিয়ে গেলাম, বললাম, আরে শ্রেয়াস, চিনতে পারলি? ও একটু তাকিয়ে বলল, আপনি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অর্পণ না? বাবা বলতো আপনাদের কথা। ছোটবেলায় আপনার অনেক সময় কাটিয়েছিলেন বাবার সাথে একসাথে, তাই না? আমি হকচকিয়ে গেল, বললাম, আপনি? বাবা বলতো? এটা আবার কিরম কথা? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম রে। ও মুখে হালকা হাসি দিয়ে বলল, ও সরি সরি সরি, আসলে কি বলতো, আমার স্মৃতিগুলো ঠিক পুরোপুরি স্পষ্ট নয়, বুঝেছো তো। কিছু তথ্য মুছে গেছে বোধ হয়, কিছু মনে করো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বেশ গম্ভীর স্বরে বলল, না কই, না তো, আমি একেবারে ঠিকই আছি, কিন্তু পুরোনো কথাগুলো কিছু মনে করতে পারছি না এখন। আপনি চাইলে ছবি বা ডকুমেন্ট শেয়ার করতে পারেন আমার সাথে, আমি রেকগনাইজ করে করে নেবো, অসুবিধা হবে না কিছু। এই কথাগুলো শুনে বুঝলাম এটা আমার শ্রেয়াস নয়। হতে পারে ওর শরীর ঠিক আছে, কিন্তু ওর ভেতরটা কেউ যেন পাল্টে দিয়েছে। পার্টি থেকে বেরিয়ে এসে সোজা শাশ্বতকে ফোন লাগালাম, বললাম, আরে শাশ্বত, একটা কেসে লাগবে তোকে। ও বলল, আরে দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, কি হয়েছে, কি করেছিস, আবার কিসের গোলমাল? শ্রেয়স পাল্টে গেছে। মুখটা ঠিক আছে, কিন্তু ভেতরটা কেমন যেন যন্ত্রের মতো। ওর হাঁটা চলা, কথা, চোখের চাহনি, সব কিছু কেমন একটা, মানে, যান্ত্রিক ভাব। দাঁড়া দাঁড়া, মানে তুই বলতে চাস যে ওর আচরণ হঠাৎ করে একদম নিখুঁত হয়ে গেছে, মানে তাতে কোনো ভুল নেই? হ্যাঁ, এত নিখুঁত যে সেটাকে প্রাকৃতিক বলা যায় না। ও যেন কোনো একটা রোবোটিক স্ক্রিপ্ট ফলো করে হাঁটছে আর কথা বলছে। আচ্ছা, তাহলে তো ব্যাপারটায় কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। আচ্ছা, তুই কোনো ফুটেজ জোগাড় করতে পারবি, বা ভিডিও জোগাড় করতে পারবি, ভিডিও করতে পারবি যে ও ঠিক কি কি করছে? দিচ্ছি তোকে। ওর ওই অ্যাপার্টমেন্টের সামনে একটা ট্রাফিক ক্যামেরা আছে, ওটা থেকে ফুটেজ নামিয়েছি, দেখলেই বুঝবি। আচ্ছা ঠিক আছে, তুই তোর সময় মতো আমাকে পাঠিয়ে দিস। সাবধানে বাড়ি ফিরিস, রাখছি। সেদিন রাতেই ফুটেজটা নিলাম। শ্রেয়স রাত দুটোয় ওর বিল্ডিং থেকে বেরোচ্ছে, আশেপাশে কেউ নেই। ওর হাঁটার ছন্দ একদম পরিমিত। বাঁ পা 1.4 সেকেন্ড গ্যাপ, ডান পা আবার 1.4 সেকেন্ড, মাথা ঘোরা ঠিক 12 সেকেন্ডে একবার। কেউ যেন রিমোট কন্ট্রোল করে চালাচ্ছে। ফুটেজটা পাঠিয়ে দিলাম শাশ্বতকে। পরদিন সকালবেলা ও ফোন করলো।
হ্যাঁ অর্পণ শোন, তুই আমাকে যে ভিডিওটা কালকে রাত্রেবেলা পাঠিয়েছিলি ওটার আমি একটা গেট অ্যানালিসিস করেছি, একটা সফটওয়্যারে দিয়ে দেখেছি। রেজাল্ট তো ভয়ানক দেখাচ্ছে আমাকে। ওর হাঁটা, চোখ ঘোরানো, ঘাড়ের টার্নিং স্পিড সব কিছু এক জাপানি রোবোটিক প্রোটোটাইপের সাথে 98% ম্যাচ করছে। ব্যাপারটা কতটা ভয়ানক তুই ভাবতে পারছিস? আমি তো শাশ্বতর কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে তুই বলতে চাস ও মানুষ নয়? দেখ সেটা তো এখনো বুঝতে পারছি না, তবে ও হতে পারে এটা একটা রোবোটিক রেপ্লিকা, একটা বায়োমেট্রিক স্ক্যান। এমন প্রযুক্তি এখন আছে, বিশেষ করে কর্পোরেট এবং সামরিক রিসার্চ সেন্টারে, বুঝেছিস তো? এটাই যদি সত্যি হয় তাহলে আসল শ্রেয়স কোথায়? হ্যাঁ, এটাই এটাই শ্রেয়াস এখন কোথায়, এটাই হলো এখন সব থেকে বড় প্রশ্ন। হয়তো কোথাও লুকিয়ে রাখা আছে ওকে, আর যদি না থাকে তাহলে ওর কথা শেষ করতে দিলাম না। মাথার মধ্যে বাজরে থাকলো শুধু একটাই কথা, কেউ ওর পরিচয় কেড়ে নিয়ে ওর জায়গায় বসিয়েছে একটা যান্ত্রিক শরীর। এখন আমাদের তিনটে কাজ: এক, শ্রেয়সের লোকেশন হিস্ট্রি ট্র্যাক করা; দুই, ওর ফোনের ডেটা অ্যাক্সেস পাওয়া; তিন, প্রণব সেনের কোম্পানির সমস্ত প্রজেক্ট খুঁজে দেখা, কোনটা এআই বা বায়োটেকনোলজির সাথে যুক্ত। আমার চোখে শুধু একটাই চিত্র, বন্ধুর মুখ, যার পেছনে আছে শুধু প্লাস্টিক, কোড আর মেমোরি কার্ড ভর্তি তথ্য। আর আমার কানে বাজছে শাশ্বতর গলা, মানুষ যখন মানুষ থাকে না তখন তাকে খুঁজে পাওয়ার যন্ত্র হয় তদন্ত। সকালের আলো এখনও জানলার কোণা দিয়ে ঢোকেনি, কিন্তু ততক্ষণে আমি শাশ্বতর অফিসে পৌঁছে গেছি। ঘরটা আগের মতোই, এক পাশে তিনটে মনিটর, আর একদিকে সার্ভার র্যাক, আর মাঝখানে একখানা ভাঙা সোফা। সেখানে বসলে পিঠে ব্যথা হলেও মাথা বিশ্লেষণের গভীরে চলে যায়। আমি বললাম, তোদের মতন গোয়েন্দারা ঘুমায় না বুঝি? শাশ্বত চায়ের কাপটা এগিয়ে দিল আমাকে, নিয়ে বলল, এনে এনে চা খা চা খা। আসলে কি বলতো, ঘুমাই, ঠিকই ঘুমাই, কিন্তু যখন ঘুমের বদলে মাথার মধ্যে বাসা বাঁধে একটা রোবট মানুষের গল্প, একটা রোবট মানুষের কেস, তখন কি আর ঘুম আসতে চায়? আমি শাশ্বতের কথায় হাসলাম না। ওর কথায় একটা ভয়ানক বাস্তবতা লুকিয়েছিল। শ্রেয়সের ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু করলাম। গত 7 দিনে ওর মোবাইলের লোকেশনে বারবার একই প্যাটার্ন ঘুরছে: ওর বিল্ডিং, ওর বাবার কোম্পানির হেড অফিস, আর একটা অদ্ভুত লোকেশন নিউ টাউনের কাছে একটা পুরানো গুদামঘর। আমি শাশ্বতকে বললাম, এই গুদামঘরটা কার বলতো? দেখ, আমি যেটুকুনি সার্চ করে পেয়েছি আর যেটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, সেটা হচ্ছে যে এই গোদামঘরটা একটা সেল কোম্পানির নামে রেজিস্টার্ড, যারা হচ্ছে প্রণব সেনের কোম্পানির সাথে গত বছর একটা গোপন বায়োটেক প্রজেক্টের জন্য পার্টনারশিপ করেছিল, বুঝেছিস? আমি তো শাশ্বতর কথা শুনে অবাক হয়ে গেল। বললাম, মানে শ্রেয়াসের বাবার কি কোনোভাবে হাত থাকতে পারে এই ক্লোন বানানোর পিছনে? দেখ, এবার এটা ক্লোন নাকি একটা রোবট তা আমরা এখনো জানি না কিন্তু ঠিক মতো, ঠিক আছে? কিন্তু শ্রেয়াস যে আগের শ্রেয়াস না, সেটা তো নিশ্চিত আমরা দেখতেই পেয়েছি। আমি বসে পড়লাম ল্যাপটপে, ডেটা বিশ্লেষণ করতে করতে একটা প্যাটার্ন খুঁজে পেলাম। প্রতি বুধবার শ্রেয়স সেই গুদাম ঘরে যায়। অদ্ভুত ব্যাপার হলো, ওর ফোন তখন নেটওয়ার্ক থেকে প্রায় 45 মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর আবার জেগে ওঠে। আমি বললাম, এই সময়ের মধ্যে কি কেউ ওর মেমোরি আপডেট করে বা নতুন ইনস্টলেশন দেয়? আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে প্রতি সপ্তাহে ওর প্রোগ্রামিং রিফ্রেশ হয়? স্ট্রেঞ্জ ব্যাপার, এটা তো একদম একটা অ্যান্ড্রয়েডের বটের মতো আচরণ রে। তুই যখন বলছিস, কিন্তু সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে ওই গুদাম ঘরে ঢুকতেই হবে, বুঝলি? সন্ধ্যায় আমরা দুজন মিলে রওনা দিলাম নিউ টাউনের দিকে। গুদামটা বাইরে থেকে দেখে খুবই সাধারণ, কিন্তু ভেতরেই ঢুকতে অন্য চিত্র।
সাদা স্যুট পরা ঘুরে বেড়াচ্ছে কয়েকজন লোক, মাথায় এয়ার হেডসেট, চারপাশে মেশিন, স্ক্রিন, আর মাঝখানে এক ঘরে বসানো একটা মানুষ। না, মানুষ না, একটা শরীর। দেখ, ওটা হলো শ্রেয়াসের রেপ্লিকা, আমি নিশ্চিত। কিন্তু আসল শ্রেয়াসটা কোথায়? আমরা লুকিয়ে লুকিয়ে ভিতরটা দেখছিলাম। দেখতে দেখতে একটা চাঞ্চল্যকর তথ্য পেলাম। প্রণব সেনের কোম্পানি নিউরাসিন্থ নামে একটা সাবসিডিয়ারি খুলেছে। সেখানে তারা মানুষের বায়োমেট্রিক ডেটা নিয়ে এআই দিয়ে এমন রোবট বানাচ্ছে যেগুলো আসল মানুষের মতন আচরণ করতে পারে। আর প্রজেক্টের কোড নেম হলো প্রজেক্ট রিপ্লেস। আমি ধাক্কা খেয়ে বললাম, মানে ওরা আসল মানুষদের সরিয়ে দিয়ে জায়গায় বসাচ্ছে রোবোটিক ডুপ্লিকেট? হ্যাঁ, কারণ মানুষের তো ভুল হয়, রোবটের কিন্তু কোনো ভুল হয় না। কোম্পানির উত্তরাধিকার, রাজনীতি, ব্যবসা সব কিছুতেই এরা পারফেকশন চায়, বুঝেছিস তো? আর সেটা মানুষ দিতে পারে না কোনোভাবে। শাশ্বতর কথা শুনে আমার লোম খাড়া হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আসল শ্রেয়স কোথায় আছে এখন? দেখ, সেই ব্যাপারটা জানতে হলে আমাদের ওদের সার্ভার হ্যাক করতে হবে, যেটা আমাদের খুবই তাড়াতাড়ি করতে হবে। সেই রাতেই আমরা দুজনে ল্যাবে চুরি করে ঢুকলাম। ঢুকে নিউরাসিন্থের সার্ভার থেকে ডেটা টেনে আনি। সেখান থেকে উঠে আসে আর একটা তথ্য। আসল শ্রেয়সকে রাখা হয়েছে স্টেট অফ ইনডিউসড স্ট্যাসিসে, মানে একটা প্রোটেক্টেড লাইফ সাপোর্ট ইউনিটে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কিন্তু কোথায়? সার্ভারের এনক্রিপ্টেড ফোল্ডারে একটা লোকেশন পেলাম, সিন্ধ্রি, ঝাড়খণ্ড। ওখানে নিউরাসিন্থের অতি গোপন একটা ল্যাব আছে। আমার তো মুখ শুকিয়ে গেল। আমি বললাম, মানে ওকে আটকে রেখেছে শুধু যাতে ওর জায়গা দখল করতে পারে এই নতুন যন্ত্র? এটাই ওদের ভবিষ্যতের পরিকল্পনা। শুধু শ্রেয়াস নয়, কিন্তু যে কেউ যাকে ওরা বিপদ মনে করে তাকে সরিয়ে জায়গায় বসাবে তাদের নিজের তৈরি করা ক্রমিক শরীর, মানে ক্লোন। আমি কিছুক্ষণের জন্য চুপ করে রইলাম। তারপর বললাম, তাহলে যা করার এখনই করতে হবে। ঝাড়খণ্ড যেতে হবে আমাদের। আগে শ্রেয়সকে বাঁচাতে হবে। দাঁড়াও, এরপর গল্পটা কিছুটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। পরের দিন সকালেই আমরা রওনা দিলাম সিন্ধির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সকাল 8:30টায়। আমরা ট্রেনে উঠলাম আর এই কেসটা নিয়েই কিছুটা তদন্ত করা চালু রাখলাম ট্রেনের মধ্যে। যখন আমরা সিন্ধ্রি এসে পৌঁছালাম তখন বাজে রাত 2টো। আমাদের ভাগ্য ভালো ছিল যে স্টেশনের ওখানে কটা ট্যাক্সি ছিল। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম আর গিয়ে পৌঁছালাম নিউরাসিন্থের গোপন ল্যাবের সামনে। লোকেশন সিন্ধ্রি, ঝাড়খণ্ড, নিউরাসিন্থের গোপন ল্যাবে। সময় রাত 2:45। আমি শাশ্বতকে বললাম, এই পাথরের দিকটা একটু ঘুরিয়ে দেখ তো। জিপিএস লোকেশন অনুযায়ী তো এখানেই সেই সফটওয়্যারের ল্যাবটা দেখাচ্ছে রে। শাশ্বত বেশ আমার গা ঘেঁষে তাকিয়ে বলল, দাঁড়া, ওই দেখ, ভালো করে দেখ। ওই যে জমির নিচে ড্রেনেজ কভারের মতো একটা ঢাকনার বসানো আছে, হালকা তাপ সেন্সর বসানো আছে বোধহয় ওতে। সাবধানে খুলতে হবে, না হলে অ্যালার্ম বেজে যেতে পারে। বাবা, এইবার বুঝলাম কেন তোকে ডাকি সবসময়। বড্ড ঠান্ডা মাথার অপারেটর ভাই তুই। তোর কথা শেষ হলে এবার ঢোকা যাক ভিতরে। আমি টাইমার অন করছি। ম্যাক্সিমাম 9 মিনিট আছে আমাদের হাতে, ঠিক আছে? যা করার আমাদের তার মধ্যেই করতে হবে কিন্তু। ভেতরে ঢোকার পর একটা অন্ধকার করিডোর, দুপাশে গ্লাস চেম্বার, ভিতরে আধা নগ্ন ক্লোন শরীর, প্রতিটি মানুষের মতন দেখতে, মুখের হুবহু ছবি। শ্রেয়স আছে, কিছু অন্যরাও আছে। আমি তো বেশ চোখ বড় বড় করে বললাম, এরা তো সব ক্লোন রে। কতজনকে বদলেছে তাহলে এরা? এখন ওসব ছাড়, তাড়াতাড়ি ওই টার্মিনালটা খোল। আমি ফিড খুলি। আসল শ্রেয়াস কোথায় সেটা আমাদের দেখতে হবে তাড়াতাড়ি। এই দেখ, সাব-জিরো ইউনিট 4B, এখানেই রাখা আছে শ্রেয়াসকে, ইনডিউসড নিউরাল স্লিপে। মানে ঘুমের মধ্যে আটকে রেখেছে, কিন্তু শরীর ঠিকঠাক আছে তো? দেখ, এটা হাইবারনেটেড লাইফ সাপোর্ট। চেতনা নেই, কিন্তু ব্রেন সিগন্যাল অক্ষত। তাড়াতাড়ি আনলক করি, দাঁড়া। এরই মধ্যে অ্যালার্ম বেজে ওঠে। আমি বেশ ভয়েই পেয়ে গেলাম। শাশ্বতকে বললাম, শাশ্বত
মনে হচ্ছে বুঝে গেছে। তাড়াতাড়ি কর, কুইক কুইক। তুই চেম্বার খোল, আমি ঢুকি ফায়ারওয়াল ট্র্যাক করতে। আমি তো পুরো ঝাঁপিয়ে পড়েছি। শ্রেয়স, শোন রে ভাই, তোকে নিতে এসছি। ওঠ, তুই এখন মানুষ, তুই যন্ত্র নোস। ওর নিউরাল লিঙ্ক রিস্টার্ট হচ্ছে, কিন্তু এক্ষুনি বেরোতে হবে আমাদের এখান থেকে। আরো 4 মিনিট আছে আমাদের হাতে, কুইক কুইক। এরই মধ্যে দরজা দিয়ে ঢুকে গেল 3জন অস্ত্রধারী গার্ড। একজন বলে উঠল, তোমরা এখানে কি করছো? তোমরা কারা? আমি গার্ড 3জনকে দেখে রাগ চাপতে না পেরে বলে উঠলাম, শালা তোরা মানুষ না জানোয়ার? আর এরই মধ্যে শাশ্বত নিজের পকেট থেকে একটা ইএমপি গ্রেনেড বের করে ওই 3জনের দিকে ছুঁড়ে দিল। সরে যা সরে যা, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। একটা বিকট আলো আর শব্দে চারিদিকে একদম ঝাঁকিয়ে উঠল এবং ওই 3জনই মাটিতে গড়িয়ে গেল। আমি হাঁফাতে হাঁফাতে শাশ্বতকে বললাম, তুই তো একেবারে সিনেমার হিরো একদম। আমি শুধু নিজের কাজটাই করি ভাই, ওসব হিরো ফিরো নই। এখন রিকভারি কর জলদি, শ্রেয়াসকে ঘাড়ে তুলে বাইরে যা, যা 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 যা। ঘণ্টাখানেক পরে আমরা ল্যাব থেকে 15 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাংকারে পৌঁছাই এবং সেখানে গিয়ে শ্রেয়স চোখ মেলে। অর্পণ, তুই? আমার তো চোখে জল চলে এলো এবং বললাম, হ্যাঁ রে ভাই, ওরা তোকে ধরে নিয়ে গেছিলো তাই না? তোর একটা ক্লোন বানিয়ে তোর জায়গায় বসিয়েছিল। জানিস ভাই, আমার মগজে এতদিন শুধু একটাই আওয়াজ চলতো। সে বলতো যে তুই ভুল, এখনকারটা ঠিক। আমি ভাবতাম আমি কোনো স্বপ্ন দেখছি বোধহয় ঘুমের মধ্যে। না, আসলে ব্যাপারটা হলো ওটা ছিল ওদের রিমাইন্ডার সিগন্যাল। একটা মেশিন যেটা তোকে বিশ্বাস করাতে চেষ্টা করছিল যে তুই ভুল আর রোবটটাই আসল, রোবটটাই ঠিক। আমার মনে আছে যে শেষবার আমি আমার বাবার সাথে একটা মিটিংয়ে কথা বলছিলাম, যেখানে কোম্পানির আরও অনেক লোকজন ছিল। তারপরেই একটু জল খেয়েছিলাম, তারপরেই কেমন ঘুম এসে যায়। তারপর আর কিছু মনে নেই। আমার বাবা কি জানতো এসব? হ্যাঁ শ্রেয়স, তোর বাবা সমস্ত কিছুটাই জানতো। তোর বাবারই মস্তিষ্ক প্রসূত এই প্রজেক্ট রিপ্লেস, মানুষবাদ পারফেকশন ইন, এই ছিল ওনার মন্ত্র। সপ্তাহখানেক পরে কলকাতা হাইকোর্টের এক্সপোজড হয় নিউরাল সিনথের এই গোপন প্রজেক্ট। প্রণব সেন গ্রেফতার হলো আর রাষ্ট্রীয় তদন্ত শুরু হয় মানুষের বায়োমেট্রিক ক্লোনিং ইস্যুতে। আমি আর শাশ্বত অনেক কিছু দেখেছি, খুন, জালিয়াতি, পাচার, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, যন্ত্রের শরীরে যতই নিখুঁত কোড দাও না কেন, মানুষের একটা জিনিস তারা কপি করতে পারবে না, স্মৃতি আর হৃদয়। এটাই তো মানুষ হওয়ার আসল পরিচয়, আর সেটাই তো তাদের সাথে আমাদের পার্থক্য।